প্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন ইনফো এক্সপ্রেস বিডির নতুন আয়োজন রাউন্ড দ্য উইকে। আপনাদের স্বাগত জানাই আমি মাসুদুল হাসান রনি। শনি থেকে শুক্রবার সারা সপ্তাহে দেশ বিদেশে ঘটে যাওয়া উল্লেখযোগ্য সংবাদের সংক্ষিপ্ত বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আমরা চেষ্টা করব প্রতি শনিবার আপনাদের সামনে হাজির হতে। শুরুতেই সারা সপ্তাহে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনার সংবাদ শিরোনাম আপনাদের সামনে আমরা তুলে ধরব। প্রথমে গত 6 মে বুধবার প্রথম আলোর প্রধান শিরোনাম ছিল পাকিস্তানের 6 শহরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশ ও স্থলপথের জবাব ইসলামাবাদের। 7 মে বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় দৈনিক দ্য ডনের অনলাইন ভার্সনের প্রধান শিরোনাম ছিল পাকিস্তান ডাউনস 5 ইন্ডিয়ান জেটস অ্যাজ রিটালিয়েশন ফর লেট নাইট স্ট্রাইকস অ্যাট 6 সাইটস। দ্য ডেইলি স্টার 6 মে বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৈয়দ হোসেনের একটি উদ্ধৃতি বড় করে তারা প্রকাশ করেছে, আমরা চাই ভারত পাকিস্তান আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুক। 6 মে দৈনিক মানব জমিন প্রথম পাতায় গুরুত্বের সাথে সংবাদ পরিবেশন করেছে, সংস্কার বিষয়ে সরকারকে পর্যাপ্ত সময় দিতে চায় ইউরোপিয়ান ইউনিয়ন কমিশন। 3 মে রবিবার দৈনিক আমাদের সময় প্রথম পাতায় তারা শিরোনাম করেছিল, বেশি চাপাচাপি করলে আইএমএফ এর থেকে বাংলাদেশ বের হয়ে আসবে। আইএমএফ এর দর কষাকষি প্রসঙ্গে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান। 6 মে বুধবার দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অবলম্বনে দৈনিক সমকালের অর্থনীতির পাতার প্রধান শিরোনাম ছিল, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতিতে হুমকির মুখে পোশাক খাত। কলকাতার প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা 5 মে মঙ্গলবার প্রধান শিরোনাম করেছিল, এখন থেকে ভারতের নদীর জল ভারতের কথাতেই চলবে এবং থামবে। সিন্ধু চুক্তি স্থগিত প্রসঙ্গে এই কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে কিছুদিন আগেই ফারাক্কাবাদের 50 বছর পূর্তি হয়ে গেছে। ফারাক্কাবাদের 50 বছর পূর্তিতে 2 এবং 3 মে খুবই গুরুত্বপূর্ণ দুইটি সংবাদ পর্যালোচনা বিবিসি বাংলা প্রকাশ করেছে। তাদের শিরোনাম ছিল, 50 বছর পূর্ণ করলেও ফারাক্কাবাদ টিকতে পারবে কতদিন। আরেকটি শিরোনাম ছিল, ফারাক্কার 50 বছর পদ্মা সহ বাংলাদেশের নদ নদীতে কি প্রভাব পড়ছে। 8 মে প্রথম আলোর প্রকাশিত সংবাদ, আওয়ামী লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে যাচ্ছে, এই কথা বলেছেন আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এরপরই 9 মে শুক্রবার একই দৈনিকের শিরোনাম ছিল এবং অন্যান্য পত্রিকার শিরোনাম একই, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি। আপনারা জানেন 6 মে ছিল বাংলাদেশের রাজনীতিতে খুবই একটি গুরুত্বপূর্ণ দিন। ওই দিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার 4 মাসের চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন এবং দেশ বিদেশের সমস্ত প্রধান পত্রিকাগুলোতে সংবাদ শিরোনাম ছিল খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন। এবং কেউ কেউ লিখেছেন, শিরোনাম করেছেন, গণতন্ত্রের জন্য সংকটময় মুহূর্তে স্বদেশ প্রত্যাবর্তন করলেন খালেদা জিয়া। আবার কেউ লিখেছেন, খালেদা জিয়ার দেশে ফেরা নির্বাচনের আগে একটি চাপ তৈরি করবে সরকারের উপর। এই ছিল আমাদের নির্বাচিত শিরোনাম। আমরা সংক্ষিপ্ত আলোচনায় চলে যাব। আজ আমার সাথে আছেন রাজনৈতিক বিশ্লেষক জয়নাল আবেদিন এবং সাংবাদিক কলামিস্ট মঞ্জুর এহসান চৌধুরী। প্রথমেই আপনাদের দুজনকে স্বাগত জানাই আজকের আলোচনায়। শুরুতে আমি একটু জয়নাল আবেদিন, আপনার সংবাদ বিশ্লেষণ জানতে চাইছি। বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষে দেশে ফিরে আসা বাংলাদেশের রাজনীতি ও আগামী নির্বাচনে কি প্রভাব পড়বে, যা জাতীয় দৈনিকগুলোতে বিভিন্ন শিরোনাম করেছে, আপনাকে আমরা একটু আগে পড়ে শুনিয়েছি। ধন্যবাদ মিঠু ভাই এবং রনি ভাই, আজকের উপস্থাপক। আপনি অনেকগুলো সংবাদ দিলেন এই সপ্তাহ।
আসলে বেগম খালেদা জিয়া আসার পরেও আরো বড় বড় এমন দুইটা ঘটনা বাংলাদেশে এবং দেশের বাইরে ঘটছে। এই যদিও বেগম খালেদা জিয়া একটা অনেক গুরুত্বপূর্ণ একটা ঘটনা, তারপরেও আপনি যেহেতু এটাকে প্রথম শিরোনাম করছেন, আমি যদি আপনাকে বলি, বেগম খালেদা জিয়া আসলে হয়তো জিয়ার পত্নী, প্রেসিডেন্ট জিয়া স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা, আপনার যেই বলি, কিন্তু বেগম খালেদা জিয়া আসলে এক অনন্য সাধারণ একটা রাজনৈতিক এবং ডেমোক্রেটিক নেত্রী হিসেবে, স্টেটস উইমেন হিসেবে বাংলাদেশে নিজের অবস্থান যে কোনো রাজনীতিবিদের অতীতে যারা ছিলেন তাদের সাথে উনাকে তুলনা করা যাবে। আমি আজকে একটু রেফারেন্স দিতে চাই উনার বাংলাদেশের আগমনের বা উনার রাজনীতির বিশ্লেষণ করার আগে প্রফেসর ডক্টর অশোকা মুদি, প্রিন্সটন ইউনিভার্সিটির একজন অধ্যাপক, যিনি একসময় ওয়ার্ল্ড ব্যাংকের চিফ ইকোনমিস্ট ছিলেন, ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। উনি 2023 সালের জানুয়ারিতে একটা বই ওনার প্রকাশ হয়েছে। এই বইটার নাম হচ্ছে ইন্ডিয়া ইজ ব্রোকেন, এ পিপল বিট্রেড। তো এই বইটাতে ভারত স্বাধীনতা থেকে মোদির 2022 সালের চুলচেরা বিশ্লেষণ করছে। সেখানে বাংলাদেশের কিছু প্রসঙ্গ আসছে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, আপনি জানেন, স্কুলিংও করছে উনি ইংল্যান্ডে এবং ব্যারিস্টার, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের ছাত্র, লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়ছে, হ্যারল্ড লাস্কির ছাত্র, বা আমাদের প্রফেসর রাজ্জাকের কন্টেম্পোরারি, অনেক কিছু আমরা জানি। এবং তাকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নয়, একজন সেকিউলার ডেমোক্রেটিক নেতা হিসেবে শুধু ভারতেই না, সারা বিশ্বে তার নাম সমধিক পরিচিত এবং প্রশংসিত। কিন্তু ডক্টর অশোকা মুদি তার বইতে বলছেন অনেক গুণে গুণান্বিত জওহরলাল নেহেরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী, উনি অনেক কাজের মধ্যে একটা ভুল করেছেন। সেটা হচ্ছে যে কোনো রিভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বলেন, দেশের রিভলিউশন বলেন, সেটার জন্য সবচেয়ে বেশি দরকার তিনটা জিনিসের মধ্যে একটা হচ্ছে এডুকেশন, শিক্ষা। এবং সার্বজনীন শিক্ষা, সেটা বিশেষ করে যারা পিছিয়ে পড়া মানুষ, ধরেন উইমেন, মেয়েদের শিক্ষা, সেই শিক্ষার দিকে জওহরলাল নেহেরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী, সিরিয়াসলি নজর দেন নাই, যে জন্য ভারত এখনো পিছিয়ে বলে উনি মন্তব্য করেছেন। এবং সেখানে বাংলাদেশের প্রশংসা উনি করছেন যে বেগম খালেদা জিয়া, যিনি রাজনৈতিকভাবে এত পরিপক্ক কাজ করছেন, জেনে হোক না জেনে হোক, 1991 সালে উনি মেয়েদের লেখাপড়া অবৈতনিক করার কারণে 2015 সাল পর্যন্ত ভারতকে ডিঙ্গিয়ে এবং আপনার শতকরা 78% মেয়েদের শিক্ষা, বিশেষ করে ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক করার কারণে, যেটা পরে ডিগ্রি পর্যন্ত হয়েছে, এটা উনি অনন্য সাধারণ বলে উনি উল্লেখ করেছেন, যেটা ভারত পিছিয়ে গেছে। এবং সেখানে কর্মসংস্থান সহ বিভিন্ন কিছু উনি উল্লেখ করেছেন, যদিও উনি বেগম খালেদা জিয়ার নাম উল্লেখ করেন নাই। এবং সাথে বাংলাদেশের গ্রামীণ ব্যাংক এবং আপনার ব্র্যাক সহ বাংলাদেশের অন্যান্য এনজিওর নাম উনি করেছেন। তো সেখানে উনি বাংলাদেশ সরকারের গৃহীত এই প্রস্তাবের প্রধানতম 1 নম্বর কাজ ছিল বেগম খালেদা জিয়া মেয়েদেরকে লেখাপড়ায় অবৈতনিক করার কারণে। আমি কথাটা এই জন্য বললাম, বেগম খালেদা জিয়ার অনেক গুণ, অনেক কথা আমরা বলতে পারবো, তার সমালোচনাও আছে, কিন্তু ডক্টর অশোকা মুদি বলতে চাচ্ছেন ভারতকে ছাড়িয়ে যাওয়া, যেখানে জওহরলাল নেহেরুর এই কাজ করতে পারেন নাই, যেই বুদ্ধি দিক না কেন বেগম খালেদা জিয়াকে, উনি এই কাজটা করেছেন। তো এবং বাংলাদেশ যে আজকে আপলিফটিং হচ্ছে, এমনকি বাংলাদেশকে, ভারতকে বা আশেপাশের দেশগুলোকে ছাড়িয়ে যাচ্ছে, পাকিস্তানের থেকে তো অনেক দূরে এগিয়ে গেছে, বা নেপাল, ইন্ডিয়া থেকে আগে গেছে, তার প্রধান কারণ হচ্ছে মেয়েদের লেখাপড়া। এটা হচ্ছে অশোকা মুদির খুব সংক্ষিপ্ত বাংলাদেশ নিয়ে তার কথা। আমি এই কথাটা এই জন্য উল্লেখ করলাম, বেগম খালেদা জিয়া আপনারা সবাই জানেন 1982 সালের 2রা জানুয়ারি উনি প্রথম বিএনপির সদস্য হন। এরপরে 1983 সালে আপনার অক্টোবরে সচিবালয়, খুব সম্ভবত সেপ্টেম্বরে সচিবালয় ঘেরাও,
এবং বিএনপির উনি সিনিয়র ভাইস চেয়ারপারসন হলেন। এরপরে নভেম্বরে ও একই বছরে যখন বিচারপতি সাত্তার পদত্যাগ করলেন এবং 84 সালের সম্ভবত 10 বা 12 জানুয়ারি বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নিলেন। এবং এরপর থেকে আজ পর্যন্ত ওনার যে রাজনৈতিক বা ডেমোক্রেটিক যে অভিযাত্রা, এখানে কোনোদিন কুসুমাস্তীর্ণ ছিল না, সবকিছু কণ্টকাকীর্ণ ছিল। উনি তার 38 বছর বয়সে ওনার স্বামী হারিয়েছেন এবং আপনি জানেন মুক্তিযুদ্ধের সময় উনি 2 শিশুপুত্র সহ বন্দী ছিলেন, আরো অনেক সামরিক বাহিনী পরিবার সহ। এবং 1982 থেকে 90 লম্বা ডিসকাশনে না গিয়ে 91 সাল থেকে বাংলাদেশের যে নতুন ভাবে গণতান্ত্রিক অভিযাত্রা, এখানে উনার যে অ্যাকোমোডেটিং টেন্ডেন্সি, আপনি জানেন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে আওয়ামী লীগের সাথে মিলে 1991 সালে পার্লামেন্টারি ডেমোক্রেসি অথবা ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসিতে ফেরত যাওয়া, এটা বেগম খালেদা জিয়ার অন্যতম একটা বড় কাজ বলে আমি মনে করি। এরপরে সহিষ্ণু রাজনীতি, পরিমিত কথাবার্তা এবং আবহমান বাংলার নারীদের যে আপনার যোগ্যতা, ভদ্রতা, নমনীয়তা, কমনীয়তা, সব গুণই বেগম খালেদা জিয়ার কাছে আমরা দেখছি। প্লাস আমি যদি একদম সাম্প্রতিক কালে চলে আসি, বিশেষ করে 2008 সালের নির্বাচনের পরে এবং উনার অসুস্থতা পর্যন্ত বা উনাকে কারাগারে 2018 সালের ফেব্রুয়ারিতে উনারে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে উনাকে যে আপনার সো কল্ড বিচারের নামে যে তামাশা করে উনাকে জেলে দিলেন এবং উনি যে 6 বছর জেল খাটলেন, এখানে যে উনার যে আমরা উনাকে আপোষহীন বলি না, মানে উনি জীবনের ঝুঁকি নিয়ে, আমি যদি এখন সব বাদ দিয়ে শুধু লাস্টে আসি, 2018 সালে ফেব্রুয়ারিতে ওনাকে জেলে ঢুকানো হলো এবং ডিসেম্বরে যে নির্বাচন হলো 2018-তে, কারণ ওনারা জানেন বেগম খালেদা জিয়াকে বাইরে রেখে নির্বাচন আর সম্ভব হবে না এবং ভারতীয় প্ল্যানে বা আওয়ামী লীগের প্ল্যানে তারেক রহমানকে বিদেশে রাখবে, বেগম খালেদা জিয়াকে জেলখানায় রেখে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের ডেমোক্রেসি ধ্বংস করে দিবে। এবং এখানে বেগম খালেদা জিয়ার কাছে অনেক রকমের আপোষ, অনেক রকমের আপনার চক্র বিভিন্নভাবে দেওয়া হয়েছে। সেটা 111-এর এই যে নায়ক মাইনুদ্দিনের থেকে শুরু করে এবং এই এমনকি 2024-এর জানুয়ারি নির্বাচন আগ পর্যন্ত, বিশেষ করে 2018 এবং 2024-এ বেগম খালেদা জিয়া আপোষ করার জন্য, বিএনপিকে আপোষে নেওয়ার জন্য বেগম খালেদা জিয়ার জীবনকে আপনার স্কেপগোট করছে শেখ হাসিনা বা ভারতীয় চরেরা। কিন্তু আপনি চিন্তা করেন, আপনি যদি শুধু একটা বার ভাবেন যে উনি জীবনের রিস্ক নিয়ে, উনি নিশ্চয়ই আপনাদের মনে থাকবে 2024-এর নির্বাচনের আগে হাসপাতালে কয়েকটা বাম সংগঠন বা জামাত ইসলামীর নেতারা বেগম খালেদার সাথে দেখা করতে গিয়েছিলেন। বেগম খালেদা জিয়া তাদেরকে কি বলেছেন সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যে আপনারা কোনো অবস্থাতেই নির্বাচনে যাবেন না। এই যে তার নিজের জীবন ঝুঁকি রেখে আপনার বাংলাদেশের ডেমোক্রেসিকে ফ্লারাইজ করার জন্য উনার যে এই যে আজকে আমরা বলি জুলাই আগস্টের অভ্যুত্থান, উইথ অল রেসপেক্ট টু দ্য স্টুডেন্ট লিডার্স যারা জীবন তাদের আত্মহুতি দিয়েছে, শত শতে হাজারে হাজার ছেলে আজকে জীবন দিয়েছে এবং আরো লাখের কাছাকাছি অঙ্গহানি হয়েছে। যদি বেগম খালেদা জিয়া সেদিন আপোষ করতেন, 2018-তে বলেন বা অতীতের কথা বাদ দিলেও 2024-এ করতেন, তাহলে কি বাংলাদেশের ডেমোক্রেসি আজকে আমরা এগুলো ফিরে পেতাম? কোন অবস্থাতেই পেতাম না। আমি মনে করি বেগম খালেদা জিয়া দেশে তার এই ফিরে আসাটা বাংলাদেশের রাজনীতি এবং আগামী নির্বাচনে অনেকটা প্রভাবিত করবে, এটাই আপনি বলছেন, আমরা মনে করি। এটাই আমি বলতে চাচ্ছি যে বেগম খালেদা জিয়া নতুন ভাবে ফিরে আসা আমি মনে করি গণতন্ত্রের জন্য একটা বিশাল সুবাতাস। এবং এটা আমি মনে করি সবাই, এটা বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী বা একটা জোটের নেত্রী হিসেবে না, আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্বের যে আমরা কথা বলি, এমনকি বেগম জিয়া এখন এমন এক মহিরুহ অবস্থানে চলে গেছেন। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ। যারা মঞ্জুর এহসান চৌধুরী, আপনি দীর্ঘক্ষণ শুনছিলেন
বাংলাদেশের রাজনীতির গতিধারা কোন দিকে যেতে পারে আগামী। একটু আমরা দক্ষিণ এশিয়ার দিকে নজর দিতে চাই। আমরা বেশ কিছু পত্র-পত্রিকার নিউজে আমরা দেখেছি এবং এটা এখন সারা বিশ্বেই এটা খুব আলোচিত। পাকিস্তান ভারতের উত্তেজনা এবং পাল্টাপাল্টি আক্রমণ ২ দেশে চলছে। সেই আক্রমণ দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে স্থিতিশীলতা বিনষ্ট হলে কার লাভ? আর বাংলাদেশ কতটা ঝুঁকিতে পড়বে? আপনার বিশ্লেষণ শুনতে চাচ্ছি। ধন্যবাদ রনি, ধন্যবাদ জয়নাল ভাই, আপনাকে শুভেচ্ছা। এখন বিষয়টা হচ্ছে যে পাকিস্তান পাক ভারত এই উত্তেজনার সৃষ্টির কারণ সম্পর্কে আমরা প্রথমে যদি বিশ্লেষণ করি, ভারতের কাশ্মীর রাজ্যের পেহেলগামে একটি সন্ত্রাসী হামলায় প্রায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়। সেই ২৬ জন পর্যটকের মৃত্যুর পরপরই ভারত সেটাকে ডিক্লেয়ার করে এটা পাকিস্তানের অবস্থিত জঙ্গি সংগঠন দ্বারা ঘটনা সংগঠিত করা হয়েছে। সেই মোতাবেক ভারত পাকিস্তানের উপরে একটা দোষ চাপায় দেয়। এই দোষ চাপানোর ফলে পাকিস্তানের বিরুদ্ধে ভারত একটি সামরিক শক্তি প্রদর্শনের বিষয় নিয়ে তারা তাদের নিরাপত্তা পরিষদে কথাবার্তা বলার পরে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর নামে একটি অপারেশন পরিচালনার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দেন নরেন্দ্র মোদী। এর মধ্যে যেসব ঘটনাগুলো ঘটেছে সেগুলো হচ্ছে ভারত তার সিন্ধু নদের পানি বন্ধ করার হুমকি দেয় এবং পানি বন্ধ করে পাকিস্তান এটার প্রতিক্রিয়াতে তারা চরমভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে। আর তারপরে ভারত আর আরেকটি নদীতে পাকিস্তানে হঠাৎ করে না বলে পানি ছেড়ে দেয় এবং এই হতে হতে হঠাৎ করে গত ৬ মে মধ্যরাতে ভারত পাকিস্তানের উপরে আক্রমণ চালায় এবং ৯টি স্থানে তারা আক্রমণ চালিয়ে প্রায় ২৬ জন মানুষকে হত্যা করে, অপরপক্ষে আহত হয় প্রায় ৪৮ জন। এরকম একটি ঘটনার প্রেক্ষিতে পাকিস্তান তার পাল্টা হামলায় তারা দাবি করে যে পাকিস্তান তাদের ৫টি এয়ারক্রাফট ধ্বংস করেছে, যার মধ্যে রাফেল হচ্ছে ৩টা, ফ্রান্সের তৈরি রাফেল ৩টা এবং মিগ আছে ১টি এবং আরেকটি হচ্ছে আরেকটি বিমান আছে এখানে। তো এই কয়টি ৫টি বিমানের কথা তারা উল্লেখ করে এবং তারা তাদের সফলতার জিনিসগুলো দেখায়। পক্ষান্তরে ভারত দাবি করে তো তারা শতাধিক সন্ত্রাসী জঙ্গিদের হত্যা করেছে হামলা। প্রকারান্ত দেখা যায় যে ভারত যে হামলাগুলো বিশেষিত পরিচালিত করেছে কাশ্মীর সংঘর্ষ মুজাফফরনগর এলাকায়, সেটা একটি মসজিদের উপরে হামলা করা হয়েছে এবং সেই মসজিদটি বিভিন্নভাবে ধ্বংস করা হয়েছে। টার্গেটেড হিসাবে মসজিদকে টার্গেট করা হয়েছে সেটা দেখা যাচ্ছে। ফলশ্রুতিতে দুই দেশের সীমান্তে উত্তেজনা, এটা একটা এখন বর্তমানে যে পজিশন সেটাকে একটা সার্জিক্যাল অপারেশন বলা যেতে পারে। এটা যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়েছে সেটা নয়, দুই পক্ষই প্রচুর ড্রোন হামলা করেছে একে অপরের বিরুদ্ধে এবং এই ড্রোন হামলার কারণে প্রতিক্রিয়াতে দুই দেশের ক্রিকেট খেলা বন্ধ হয়ে গেছে। যেমন PCL চলছিল পাকিস্তানে, সেটা বন্ধ হয়ে গেছে। আবার এটাকে IPL চলছিল ভারতে, সেটা বন্ধ হয়েছে। ভারতের পাঞ্জাবের স্টেডিয়ামে যখন এই IPL ছিল তার পার্শ্ববর্তী অঞ্চলে ড্রোন বিস্ফোরণের কারণে সেটা খেলা চলাকালীন সময় বন্ধ হয়েছে এবং এ নিয়ে পাকিস্তান ইউনাইটেড আরব আমিরাতের সঙ্গে কথা বলে তাদের এই খেলাটাকে ইউনাইটেড আরব আমিরাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং তারা সফল হয়েছে বলে মনে হয়। কিন্তু ভারত এই প্রস্তাব দিলে ভারতের এই প্রস্তাব ইউনাইটেড আরব আমিরাত গ্রহণ করে নাই। সর্বাত্মক পরিস্থিতিতে যেটা মনে হচ্ছে যে যা বিভিন্ন পত্রপত্রিকা এবং দেশি বিদেশি মিডিয়ার পর্যালোচনা এবং ফ্যাক্ট চেকিং এর পরে যেটা মনে হয় যে পাকিস্তানের সঙ্গে ভারত যে যুদ্ধ শুরু করেছে সেই যুদ্ধের কারণে ভারতের প্রায় $1 বিলিয়ন মতো ক্ষতি হয়েছে। তো এইখানে বিশেষিত কারণ যদি আমরা মনে করি যে ভারত এই সন্ত্রাস দমনের মাধ্যমে আরেকটি দেশের, একটা স্বাধীন সার্বভৌম দেশের উপর হামলা চালাবে, এই হামলা চালানোর আগেই ঘটনায় যখন ভারত পাকিস্তানকে দোষারোপ করছিল
সে সময় পাকিস্তান কিন্তু একটা আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্তের কথা উল্লেখ করেছিল। ভারত সেই তদন্তের বিষয়টি পাশ কাটিয়ে যায়, যে তারা আক্রমণের দিকে অগ্রসর হয় এবং সেটাই করে 6 তারিখের রাতে। এই অবস্থায় দুই দেশের মিডিয়াতে চরম প্রোপাগান্ডা চলছে, সত্য মিথ্য ঘটনা নিয়ে বহু সংবাদ পরিবেশিত হচ্ছে। আসলে এর থেকে আসল সত্যিটা বের করা খুব কঠিন হয়ে যাচ্ছে, কেননা দুজনেই বিভিন্ন তার পরস্পরের দাবি করছে তারা কার কি ধরনের কতটুকু সফলতা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটার বিষয়ে। এদিকে পাকিস্তানের নিরাপত্তা পরিষদ তারা আলোচনা করে এই ঘটনার, এই হামলার, ভারতের এই আক্রমণের প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যে পাকিস্তানের নিরাপত্তা প্রধান উপদেষ্টার সঙ্গে, নিরাপত্তা প্রধানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর একটি কথোপকথনের কথা শোনা যাচ্ছে। সর্বাত্মক বিষয় হচ্ছে দুটি পারমাণবিক শক্তিধর দেশ যদি এই যুদ্ধ আরো বড় আকার ধারণ করে তাহলে পারমাণবিক যুদ্ধে পরিণত হতে পারে। ইতিমধ্যে বেশ কয়েকটি দেশ যেমন তুরস্ক পাকিস্তানের পক্ষে সমর্থন দিয়েছে। তারপরে পাকিস্তানের এই যে নিরপেক্ষ তদন্তের বিষয়ে সমর্থন দিয়েছে চায়না এবং মালয়েশিয়া, এবং আজকে সম্ভবত আজকে তাজিকিস্তানও পাকিস্তানকে সমর্থন দিয়েছে তাদের উপরে এই বর্বরোচিত হামলার কারণে। সর্বোপরি মোদ্দা কথা যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে এই যুদ্ধ যদি চলমান থাকে তাহলে এটা যদি আরো বড় আকারে সার্জিক্যাল স্ট্রাইকের বাইরে যদি অন্যরকম যুদ্ধ তৈরি হয় তাহলে সেখানে একটা মারাত্মক ঘটনা হবে এবং যুদ্ধ সব দিক থেকেই ক্ষতির কারণ। তো যাই হোক, এখানে যে বিষয়টি আসছে যে এই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কারণে সারা বিশ্বের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে এবং দ্রব্যমূল্যের দাম এবং নিত্য প্রয়োজনীয় সবকিছু দ্রব্যের দাম যে হারে বৃদ্ধি পেয়েছে, একই রকম ভাবে পাক ভারত উত্তেজনা যদি আরো বেশি বড় আকার ধারণ করে তার সারা পৃথিবীর উপরে এটার একটা ইম্প্যাক্ট পড়বে। শুধুমাত্র দক্ষিণ এশিয়ার উপরে না, দক্ষিণ এশিয়ার একটি প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের উত্তেজনা থাকার কারণ রয়েছে, কেননা পাশের দুইটা দেশে উত্তেজনা সৃষ্টি হলে আলটিমেটলি তার ধোঁয়া এবং আঁচ বাংলাদেশের উপর আসে। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন হয়তো ভারত তার বিভিন্ন এলাকার থেকে বাঙালি ভাষাভাষী মানুষকে ধরে পুশব্যাক করতেছে। সিলেট সীমান্ত দিয়ে কয়েক দফা পুশব্যাকের কারণ ঘটেছে। বাংলাদেশ এটা নিয়ে ভারতের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করছে। এসব ঘটনা এই যুদ্ধকালীন সময়ে একটা আলাদা উত্তেজনা সৃষ্টি করছে বলে আমার মনে হয়। তবে আমার মনে হয় যে যুদ্ধ খুব একটা বেশি উত্তেজিত হওয়ার কারণ নেই যুদ্ধ হিসাবে, কেননা যুদ্ধ সেরকম সর্বাত্মক যুদ্ধ হবে বলে ধারণা করেন। যদি হয় তবে এটা খুবই দুঃখজনক। এদিকে ভারতের মিত্র চরম বন্ধু মোদীর চরম বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই হামলাকে লজ্জাজনক হামলা বলেছে, রাশিয়া দুঃখজনক বলেছে। এই লজ্জাজনক দুঃখজনক হামলার মধ্যে দিয়ে ইসরায়েল সর্বাত্মক ভাবে ভারতকে সমর্থনের কথা বলেছে। তাদের জনগণের রক্ষাতে সন্ত্রাস দমনে যে কোনো দেশের হামলার যে ইতিহাস ইসরায়েলের রয়েছে, প্যালেস্টাইনের উপরে অধিগ্রহণ করে তারা যে প্যালেস্টাইনের নাগরিকদের উপরে হামলা চালাচ্ছে, সেই হামলার প্রতিশ্রুতির হিসাবে সেই হামলাকেই সামনে রেখে ভারতকে উস্কানি দেওয়ার জন্য ইসরায়েল সর্বোপরি ভারতের পক্ষে অবস্থান নিয়েছে এবং তারা এই এক ধরনের মুসলমান নিধনের বিষয়টা সারা বিশ্বব্যাপী ছড়াই দেওয়ার উস্কানিতে আছে বলে আমার মনে হয়। ধন্যবাদ। আমরা যুদ্ধ খেলা হোক এটা আমরা চাই না, শান্তি ফিরে আসুক দক্ষিণ এশিয়ায়, সেই সুবাতাস বয়ে যাবে সেই প্রত্যাশা করি। আমরা একটু আবার দেশের রাজনীতিতে ফিরে আসতে চাই। গত শুক্রবার এনসিসিপি 2রা মে তারা জনসভা থেকে আওয়ামী লীগের নিষিদ্ধ দাবি তুলেছিল। এরপরে আমরা দেখেছি আইন উপদেষ্টা বক্তব্য এবং আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে তারা প্রকাশ করেছে যে কোনো মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ অথবা তাদের সহযোগী সংগঠন নিষিদ্ধ করা হবে। এরকম দৃশ্যপট বদলে যেতে দেখছি। তারপরে দেখলাম হাসনাত আব্দুল্লাহর, আমরা যে নিউজগুলোর মধ্যে দেখলাম হাসনাত আব্দুল্লাহ যমুনাতে যে অবস্থান গ্রহণ করেছে, এবং ওই অবস্থান থেকে আমরা যখন রেকর্ডিং করছি শুক্রবার কানাডিয়ান সময়,
ততক্ষণ পর্যন্ত তারা যমুনা থেকে শাহবাগ ব্লকেট দিয়ে অবস্থান ধর্মঘট করছে। এই যে চলমান যে সংকট, বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নিয়ে, সেটা নিয়ে আপনার একটু বক্তব্য জানতে চাই, এবং এখানে আপনি কিভাবে দেখছেন একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা? আপনি একটু আগে যে ঘটনাগুলো বলছিলেন যে বিশ্বে যদি পাকিস্তান ভারত যুদ্ধ হয়, আমাদের এই জিনিসটা কিন্তু এখন খুবই, আমি শুধুমাত্র একটা আন্দোলন অথবা একটা দাবি মনে করছি না। আমার মনে হচ্ছে এখানে খুবই বড় ধরনের ষড়যন্ত্র বা দুরভিসন্ধি আমি ব্যক্তিগতভাবে মনে করি। সেটা হচ্ছে, একটা জিনিস খেয়াল করবেন, বিএনপির সৃষ্টি হচ্ছে আওয়ামী লীগের বশীভূত ছাই থেকে। এখন বিএনপিকে এখানে মানে টার্গেট করা হচ্ছে যে বিএনপি কেন এই দাবি করছে না। 2013 সালে তো আপনারা সবাই বাংলাদেশে সাংবাদিকতা করছেন, বিশেষ করে রনি ভাই, আপনি তো একদম ফোরফ্রন্টে ছিলেন। একই কথা বলছিল এই যে আপনার ইমরান সরকাররা, শাহবাগীরা, যে সবাই আসে এখানে, বিএনপি বা ছাত্রদল ছাড়া সবাই এখানে আসছে। গতকাল আমি দেখলাম একইভাবে ছাত্র শিবির এবং এনসিপির, বিশেষ করে সার্জিস আলমের বক্তব্য আমি দেখছিলাম প্রথম আলোতে, যে সবাই আসছে, বিএনপি আর ছাত্রদল নাই। আপনি খেয়াল করেন, কিন্তু টোন কিন্তু একই, জায়গা কিন্তু একই, শাহবাগ। মানে শাহবাগে তখন কি করতেছিল 2013 সালে? শাহবাগে তারা বলতেছিল বিচার চাচ্ছিল না, ফাঁসি চাচ্ছে, যে জামাত ইসলামী বা বিএনপির যারা যুদ্ধ অপরাধী তাদের ফাঁসি চাই, বিচার চাই না, ফাঁসি চাই। একইভাবে এরা বলতেছে কি আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়, বিএনপি তো আওয়ামী লীগের বিচার চায়, আওয়ামী লীগের নিষিদ্ধ চায়। আমি গতকালও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দেখলাম, এমনকি তারেক রহমান বিবৃতি দিছে যে এটা তো বিএনপির ব্যাপার, এটা সরকারের ব্যাপার। দুইটা ওয়েতে বা তিনটা ওয়েতে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে। একটা হচ্ছে 2009 সালের সন্ত্রাস দমন আইনে, পরিষ্কার, আমি অত ডিটেলসে যাচ্ছি না। আরেকটা হচ্ছে 1978 সালের যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাজনৈতিক দলের জন্য যে আইন করে গেছে, সেটা কোর্টের মাধ্যমে। তৃতীয় আরেকটা হতে পারে যেটা রাজনৈতিক, যেটা আমি আজ থেকে 2 দিন আগে বা 3 দিন আগে একটা ডিসকাশনে বলছিলাম, সেটা হচ্ছে জনগণের ম্যান্ডেট। তো 2009 সালে তো ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কনসেনসাস হোক, তাদের পরিষদে বৈঠক করে হোক, দেখেন ডিক্লেয়ার যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করলাম আর নিষিদ্ধ করলাম। আচ্ছা, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব পরিষ্কার করে বলে দিচ্ছেন দেশে বিদেশে যে আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে এটা আওয়ামী লীগের ব্যাপার, নিষিদ্ধ করবে কি করবে না এটা নির্বাচন কমিশনের ব্যাপার, বা উনি পরিষ্কার করে বলছেন। এখন উনি বলছেন যে উনাকে আপনার প্রধান উপদেষ্টা বা এই সরকার গঠন করার জন্য বসাইছে ছাত্ররা। এখন এই ছাত্ররা, যে কয়দিন আগেও নাহিদ উনার উপদেষ্টা ছিলেন মন্ত্রী পদমর্যাদায়, এখন সে উনার বাসভবন ঘেরাও করতেছে। আবার এই ছাত্ররা আবার ওখানে পরিষদের মধ্যেও আছে। এখানে মূল ঘটনা হচ্ছে, আমি মনে করি ওয়েটা হচ্ছে আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব। আপনি এটা বলছেন, এই আপনার বিশ্লেষণ আমরা বুঝতে পারছি। তো না, এখানে আমি আর দুটা লাইন যোগ করি আপনাকে। এখানে আমি মনে করি এখানে কিছুটা এখানে সরকারের ভিতর থেকে ইন্ধন আসছে, এবং একটা কুচক্রী মহল সরকারের ভিতরে, সে তাদের বিদেশে লোকজনও আছে আমি ধারণা করি, মনে করি আমি, এরা যেহেতু আগামী নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ বলতে এখন কেউ নাই, এখন বিএনপিকে কোণঠাসা করার জন্য নতুন ভাবে তারা এই আওয়ামী লীগ নিষিদ্ধ করার নিতে শুরু করছে। এই যে আব্দুল হামিদের যাত্রা বা ডাক্তার সেলিনা আইবিকে গ্রেপ্তার করা, এই যে এগুলা করে তারা এই যে বিএনপিকে আর একটু কোণঠাসা করে। এখন অনেকে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে বা পত্রপত্রিকায় যে বিএনপি কেন আসতেছে না, বিএনপিকে আওয়ামী লীগ চায় না। আরে গরু গোস্ত তো ওই যে নতুন মুসলমান হয়েছে বেশি খায়। বিএনপির সৃষ্টি হচ্ছে আওয়ামী লীগের ছাই থেকে, যেটা আমি একটু আগে বললাম। এখানে বিএনপি আওয়ামী লীগের পক্ষে বা ভারতের পক্ষে এই কথাটা যারা বলে, তাদের মতো বেকুব অথবা তাদের মতো অতি চালাক আমি মনে করি বাংলাদেশের রাজনীতি নাই। সুতরাং
ডক্টর মোহাম্মদ ইউনূস সিদ্ধান্ত নিক, উনি যদি মনে করেন যে 2009 সন্ত্রাসবাদ আইনে আওয়ামী লীগ নিশ্চয় করে যায়। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আমাদের আসলে সময় সংক্ষিপ্ততার জন্য আলোচনা এটা আরো বিশদ আলোচনা দাবি রাখে, কিন্তু সম্ভব নয়। জনাব মঞ্জুর হাসান চৌধুরী, আপনি দীর্ঘদিন যাবৎ ভারত পাকিস্তান নিয়ে বেশ কিছু গবেষণা কাজ করেছেন এবং ফারাক্কাবাদ দিয়ে আপনার দীর্ঘ গবেষণা আছে। সেই জায়গা থেকে আমি একটা টপিকস আমাদের সংবাদ শিরোনাম থেকে পিক করতে চাই। ফারাক্কাবাদের 50 বছর পূর্তিতে 2রা এবং 3রা মে বিবিসি বাংলা দিয়ে 2টি সংবাদ শিরোনাম ছিল। 50 বছর পূর্ণ করলো ফারাক্কা, বা টিকতে পারবে আর কতদিন। আরেকটি শিরোনাম ছিল ফারাক্কার 50 বছর পদ্মা সহ বাংলাদেশের নদ নদীতে কি প্রভাব পড়বে। আপনার বিশ্লেষণ করতে। ধন্যবাদ রনি, ধন্যবাদ জানাল ভাই। মোট কথা হচ্ছে যে ফারাক্কাবাদের কেন করা হয়েছিল, কখন করা হয়েছিল, সেই ইতিহাস থেকে যদি আমরা আসি, যেটা বিবিসি বাংলা উল্লেখ করেছে, সেই ইতিহাসের মধ্যে রয়েছে যে 50-60 ডেকেটে হুগলি নদীর পানি নাব্যতার বৃদ্ধির জন্য সেখানে পানি প্রবাহের দরকার পড়ায় ফারাক্কাবাদ তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়। সে সময় প্রায় $1 বিলিয়ন বাজেটে রাশিয়ার মানে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় ফারাক্কাবাদ প্রকল্প বাস্তবায়ন হয়, এবং এটা বাস্তবায়ন হওয়ার পরে তদানীন্তন সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এবং তখন 1974 সালের 25শে এপ্রিল তারিখে ফারাক্কাবাদ করা হয়, উদ্বোধন করা হয়, এবং সেটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়, মানে এরকম ভাবে উদ্বোধন করা হয় যে এটা একটা পরীক্ষামূলক 10 দিনের জন্য উদ্বোধন করা হয়, এবং এই 10 দিনের জন্য উদ্বোধন করার পর থেকে আজ পর্যন্ত সেই 10 দিন শেষ হয়নি, এবং সেটা এখনো চলছে। এই ফারাক্কাবাদের প্রভাবে পরিবেশ, অর্থনীতি এবং নদী ব্যবস্থার উপর চরম প্রভাব পড়েছে। যেমন কৃষি ক্ষেত্রে প্রভাব পড়েছে, এবং বলা যায় যে পানির প্রবাহ কমেছে আমাদের, পানি এবং যোগাযোগ ক্ষেত্রে যে নৌ যোগাযোগ ছিল, সেই নৌ যোগাযোগের ক্ষেত্রে প্রভাব পড়েছে, এবং কি বাংলাদেশের অর্থনীতিতে, কৃষি অর্থনীতিতে প্রায় প্রতি বছর 1,000 কোটি টাকার ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। এটা কিন্তু এটা কিন্তু কন্টিনিউ। 1972 সালে বাংলাদেশে ভারত যৌথ নদী কমিশন গঠন করা হয়। 1977 সালে একটা আরেকটি বৈঠক হয়, সেই বৈঠকে একটা 5 বছরের চুক্তি হয়। সে সময় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল জিয়াউর রহমান সাহেব। জিয়াউর রহমান সাহেবের সময় এটা বাস্তবায়ন করা হয়, 5 বছরের চুক্তি। তারপরে কিন্তু এই 5 বছর পার হয়ে যাওয়ার পর আর কোনো চুক্তি বাস্তবায়ন হয়নি। তো এই যে কথাটি একটু আগে আপনি উল্লেখ করলেন যে ভারত তার নদী ব্যবস্থা পানি কাকে কিভাবে দেবে সেটা ভারত নির্ধারণ করবে, এটা কিন্তু বহু আগের থেকেই ভারত এটা নির্ধারণ করে আসছে, এবং তো পানি দিচ্ছে না তারা। হ্যাঁ, ওরা তো পানি দেয়ই না, সেটাই হচ্ছে ব্যাপার। পানি দিলে তো রিসেন্ট ঘটনা হচ্ছে সিন্ধুর পানি প্রত্যাহার। হ্যাঁ, সিন্ধু নদের পানি প্রত্যাহার করা, এটা তাদের একটা মানে একটা উইফেন্স হিসেবে, পানিকে একটা উইফেন্স হিসেবে কাজ করানোর জন্য তারা বরাবরই এটা করে আর কি। 72 সালে নদী কমিশনের কোনো চুক্তি হয়েছিল না। সেই সময় এসব নিয়ে পাকিস্তানের সঙ্গে প্রথমে যখন তারা তদানীন্তন পাকিস্তান সরকার ক্ষমতায় ছিল, পূর্ব পাকিস্তানের এই ফারাক্কাবাদ নিয়ে পাকিস্তানের সঙ্গে অনেক মতবিরোধ হয়েছে ভারতের। 1975 সালের স্বল্প মেয়াদে পরীক্ষামূলক ভিত্তিতে বাঁধ চালু করা হয়, এবং সেখানে আমি আগেই বলেছি যে এখানে যেখানে পানি দেওয়ার কথা ছিল তারা সরিয়ে নিত পানি, প্রায় 310 থেকে 450 কিউসিক পানি তারা সরিয়ে নেওয়ার কথা বলেছিল। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে তারা এই কোনো চুক্তি কিন্তু এই পর্যন্ত তারা কোনো চুক্তি মেনে নেয়নি, মানে তারা মানে নাই চুক্তিগুলো। 1977 সালে 5 বছরের চুক্তি হয়, এরপরে যে চুক্তি হয় 30 বছরের একটি চুক্তি হয় 1996 সালে তদানীন্তন প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনার মধ্যে এইটা চুক্তিটা হয়, এবং এই চুক্তি অনুযায়ী
21শে এপ্রিল থেকে 31শে মে পর্যন্ত বাংলাদেশ অভ্যন্তরে 34,500 কিউসেক এবং ভারত 20,500 কিউসেক পানি বলে প্রাপ্য হিসাবে 80% নামবে না, এই গ্যারান্টি ক্লজ সংযুক্ত ছিল। কিন্তু বাস্তবতায় দেখা যায় যে ভারত কখনোই এই পানি চুক্তি মানে নাই এবং তারা মানছে না। পক্ষান্তরে এখানে একটা জিনিস উল্লেখ করার দরকার, 1980 সালের 27শে ডিসেম্বর তারিখে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মসলামপুর গ্রামে হার্ডিংস ব্রিজের সংলগ্ন এলাকায় পদ্মার তীরে একটা গঙ্গা বাঁধ প্রকল্প বলে একটা ব্যারেজ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য তদানীন্তন প্রেসিডেন্ট জিয়া রহমানের সরকারের বিদ্যুৎ, পানি সম্পদ ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রী কাজী আনারুল হক এই প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করে। দীর্ঘ সময় অতিক্রান্ত হলে এই প্রকল্প কখনোই আলোর মুখ দেখেনি। এই প্রকল্পের মধ্যে ছিল গঙ্গাবাঁধ নির্মাণ, গঙ্গাবাঁধের দৈর্ঘ্য নির্ধারণ করা ছিল 6,990 ফুট, গেটের সংখ্যা ছিল 100টি, পানি নির্গমনের ক্ষমতা ছিল 25 লাখ কিউসেক। 1984 সালে সংগঠিত পরিকল্পনায় ব্যয় ধরা হয় 9,225 কোটি টাকা এবং যার সম্ভাব্য যাচাই পরিকল্পনা চূড়ান্ত করতে 63 কোটি টাকা বরাদ্দ করা হয়। মজার ব্যাপারটা হচ্ছে 2013 সালে এই ফিজিবিলিটি টেস্টের রিপোর্ট জমা হয়। এই ফিজিবিলিটি রিপোর্টের পর তৎকালীন প্রধানমন্ত্রী 2017 সালে প্রকল্পটি ত্রুটিপূর্ণ এবং আত্মঘাতী বলে উল্লেখ করে বাতিল করে দেন। এটা একটা চমৎকার ঘটনা। ফারাক্কাবাদ বাংলাদেশের অর্থনীতিতে এবং পরিবেশে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে 50 বছরে। আমরা লাভবান হইনি, ভারতই লাভবান হয়েছে। ভারত এটাকে ব্যবহার করে, তিস্তা এবং ফারাক্কাবাদ ব্যবহার করে বাংলাদেশকে সবসময় একটা চাপের মধ্যে রাখতে চেয়েছে, অর্থনীতি ধ্বংস করা বা কৃষিকাজে ব্যাহত করতে চেয়েছে। আমরা একটু জানাল ভাই, আপনি কি একটু এই বিষয়ে একটু যুক্ত করতে চান? ধন্যবাদ মিঠু ভাই, আপনি ফারাক্কা নিয়ে একটু ডিটেইলস কথাবার্তা বলছেন। তো আমি আসলে ফারাক্কা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না, আমি যুদ্ধ নিয়ে কথা বলি একটু। সেটা হলো, আমি একটু 2-3 মিনিটে শেষ করব। আমাদের ফারাক্কা বাদ কিন্তু বাদ দিছে। আমরা যে এই যে ভারত যে পাকিস্তানকে অ্যাটাক করার আগে যে সিন্ধু বা ইন্ডাস রিভার সিস্টেমকে যে সাসপেন্ড করছে, এটা আসলে একটা আপনি বলতে পারেন এটা কাগজে কলমে। কারণ সিন্ধু নদীর অববাহিকায় আপনার 6টা নদী আছে। পূর্বের 3টা নদী হচ্ছে ভারতের, আর পশ্চিমের 3টা নদী পাকিস্তানে গেছে। এখানে কিন্তু কোনো বাঁধ নাই। বাঁধ আছে উপরে, তাকে এটা মানে খোলা রাখতেই হবে। কারণ 6টা নদী, 3টা ভারতের দিকে আর 3টা পাকিস্তানের দিকে গেছে। ঝিলাম, চিনাব এবং ইন্ডাস মানে সিন্ধু, এটা পাকিস্তানের দিকে গেছে। যদি ভারত সাসপেন্ড করে পানি যদি আলটিমেটলি আটকাতে চায়, তাহলে কিন্তু তাকে ড্যাম দিতে হবে। ওদের কিন্তু ড্যাম নাই, এবং সেটা যদি ভারত কার্যকর করতে চায় মিনিমাম 3 থেকে 5 বছর লাগবে, এটা ভারতীয় এক্সপার্টদের মতে। অর্থাৎ ওরা কাগজে কলমে সাসপেন্ড করছে, কিন্তু পানি কিন্তু আটকাইতে পারবে না নতুন ড্যাম না করা পর্যন্ত। এই জন্যই তারা এই যে আক্রমণটা করছে বলে আমি মনে করি। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। আমি এখানে আজকে একটু ইতিহাস চর্চা করতে চাই রনি ভাই, মিঠু ভাই। এই যে আজকে যে আমরা ভারত পাকিস্তানের দায়ী করতেছি, এই যে যুদ্ধ আজকে 78-79 বছর হয়ে গেল 1947-এ, যেটা আমরাও পারছিলাম। এই যে দেশ বিভাগের যে করুণ কাহিনী, আমার বাবারা ভারতীয় ব্রিটিশ হিসেবে জন্মগ্রহণ বা ব্রিটিশ ভারতীয়, আমরা পাকিস্তানে, বা আমাদের ছেলেমেয়েরা বাংলাদেশ, এই যে ইতিহাস আমরা না জানি। এই যে ভারত পাকিস্তান আজকে যে যুদ্ধ, আমরা মোদীকে দায়ী করতেছি, আমরা পাকিস্তানের আর্মিকে দায়ী করতেছি। কে ক্ষতিগ্রস্ত হবে, কে লাভবান হবে? লাভবান হবে পাকিস্তানের আর্মি, আর হচ্ছে ভারতের উগ্রবাদী মোদীর দল। এখানে আর ক্ষতি হবে দুই দেশের সাধারণ মানুষ। এখানে একটা কথা না বললে হয় না, সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশরা আমেরিকানদের সাথে মিলে আপনার ইসরায়েল তৈরি করছে বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে 1948-এ। একটা বিস্ফোরণ সারা দুনিয়ার জন্য। এই ব্রিটিশরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতিদের একজন, আমি মনে করি, এখন যেটা আমেরিকানের হাতে তারা বেটন দিয়ে দিছে। একইভাবে লর্ড ওয়াবেল এবং লর্ড মাউন্টব্যাটেন, এই যে জিন্না গান্ধীকে আমরা মাথার উপর উঠাই দেশ ভাগের জন্য,
এই দুজনের বুদ্ধির কোনো কিছুই ছিল না। লর্ড ওয়াবেল বা মাউন্ট ব্যাটেনের ধারে কাছে ছিল বলে আমি মনে করি না। কারণ এই যে পাঞ্জাবকে ভাগ করলো, বেঙ্গলকে ভাগ করলো, অথচ 95% মুসলিম অধ্যুষিত আপনার কাশ্মীরকে ভাগ করলো না। আজকে ভারত পাকিস্তানের মূল যুদ্ধ মানে গোলমালের জায়গা কোথায়? কাশ্মীর। হরি সিং নামে একজন রাজা ছিল, প্রিন্সলি স্টেট নামে কয়েক ডজন। এই প্রিন্সলি স্টেট তাকে দায়িত্ব দিল যে তুমি ডিসিশন নাও। অথচ বেঙ্গলকে কিন্তু ভোট দিয়ে ভাগ করলো, পাঞ্জাবকে ভোট দিয়ে ভাগ করলো, যেখানে 55 বা 60% ছিল পাঞ্জাবে মুসলিম, আর এখানে 95 ছিল, সেখানে হয়নি। এই যে ভারত পাকিস্তান যাতে উন্নতি না করতে পারে, বিশেষ করে মুসলমানদেরকে এই যে প্রথম বিশ্বযুদ্ধের পরে যে খেলাপথ ধ্বংস করলো, সেই খেলাপথ যাতে আর ফিরে না আসতে পারে, এই সৌদিরা কিন্তু ব্রিটিশের, এই সৌদি রাজবংশ কিন্তু ব্রিটিশদের এজেন্ট। একইভাবে এই উপমহাদেশে আমাদের যে চিরস্থায়ী একটা বন্দোবস্ত, তারা যে ডিভাইড এন্ড রুল করছে, আবার চিরস্থায়ী বন্দোবস্ত করছে, চিরস্থায়ী শত্রু দ্বারা বন্দোবস্ত করে দিয়ে গেছে ব্রিটিশরা। আজকে এই কাশ্মীর সমস্যা, এই যে আজকে কিছুক্ষণ আগে আমি খবর পাইছি আমেরিকার 4 জন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ঢাকায় আসছে। কারণ আমরা যে এখন এই যে কথা বলতেছি, এই যে আমাদের ছেলেপেলেরা যে শাহবাগে গোলমাল করতেছে, এই যে মিটু ভাই একটু আগে বললেন যুদ্ধ বড় হোক, আমরা চাই না, নাও হতে পারে, কিন্তু যে স্কেলে এখন রেটরিক মানে মিথ্যার মিসাইল চলতেছে, মানে যুদ্ধে নাকি প্রথম মৃত্যুবরণ করে হচ্ছে 70। তো সুতরাং আমেরিকান জেনারেলরা বাংলাদেশে কেন আসছে? আজ থেকে 3-4 ঘন্টা আগে পৌঁছেছে ঢাকায়। আমি মনে করি এই যে আপনি বললেন না যে খাগড়াছড়ি, সিলেটের ওখানে এই আপনার মুসলমানদেরকে বাঙালি বলে গুজরাট থেকে প্লেনে করে ধরে এনে খাগড়াছড়ি, রাঙামাটি এবং সিলেটের এখানে পুশ করতেছে। হোয়াট ইজ দ্য কনস্পিরেসি বিহাইন্ড অল দিস ননসেন্স বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট? এটা আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে। আমরা এই গোলমালের মধ্যে নিজেদেরকে কিভাবে বাঁচিয়ে রাখবো? আমরা চাই না এরকম সংঘাত। ধন্যবাদ। আমার মনে হচ্ছে সেটাই আমাদের বড় প্রশ্ন, এবং আমাদের সরকার প্রধান এবং অন্যান্য যারা অংশীজন আছে তারা এগুলো ভেবে দেখবেন। আমরাও চাই। আজকে অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আমরা আগামী পর্বে আরো বিশদ আলোচনা করতে পারবো। ইতিমধ্যে বাংলাদেশের সিনারিও বা ভারত পাকিস্তানের সিনারিও হয়তো চেঞ্জ হয়ে যাবে, সেই সব বিষয়ে আমরা কথা বলবো। আপনাদের দুজনকে আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আগামী শুক্রবার আবারও দেখা হবে রাউন্ড দ্য উইকের নতুন কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকবে।